হাজিরা শেষ করা হয়েছে। এরপরে সিলেবাস ও অধ্যায় ও নিয়ে আলোচনা। আচ্ছা, পড়া দেওয়া আছে এবং পড়া দেওয়া হবে। অধ্যায় ঝ থেকে অতিরিক্ত প্রশ্ন ও উত্তর 21 হতে 36 পর্যন্ত, সংক্ষিপ্ত রূপ 1 হতে 10 পর্যন্ত। এর পরবর্তী স্টেপ হচ্ছে অত্র প্রতিষ্ঠানের পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন এবং বোর্ড পরীক্ষার জন্য বোর্ড বই কিনতে হবে, যেখানে ব্যবহারিক ও থিওরি সব বিষয় আছে। বই কিন্তু সবাই কিনতে হবে, ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য। আর এখানে যে পরীক্ষাগুলো নেওয়া হয় সাপ্তাহিক, মাসিক, এবং এখানে একটা বোর্ড পরীক্ষা হয়, এগুলোর জন্য আলাদা শীটও আছে। এই যে শীট থেকে আমি এখন পড়া দেব বা পড়াবো সেটা। এরপরে হচ্ছে ব্যবহারিক ও থিওরিক্যাল ক্লাসে যারা সঠিকভাবে উপস্থিত থাকবে তাদেরকে A+ নাম্বার দেওয়া হবে। পূর্বের ন্যায় 3টি মাসিক পরীক্ষা নেওয়া হবে, যারা A+ পাবে তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। নিয়মিতভাবে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় এবং অবশ্যই সাপ্তাহিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষার মান সঠিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে কিনা পাঠদান পাঠ্যিকা ব্যবহার করা। যে সপ্তাহে 5 দিন প্র্যাকটিক্যাল, একদিন হচ্ছে থিওরিক্যাল, সেটা হচ্ছে এখন শনিবারে। আর এছাড়া তো বাকি 5 দিন প্র্যাকটিক্যাল চলে। প্র্যাকটিক্যাল ক্লাস করতে গিয়ে কোনো সমস্যা হয়, ঠিক মতো শিখায় কিনা, ত্রুটি আছে কিনা, পাট্টিকা অনুযায়ী শিক্ষা দেওয়া হয় কিনা, পাট্টিকা অনুযায়ী পাট্টিকা সবাই নিয়ে এসে কিনা। তো পাট্টিকা তো আসলে একটা সহায়ক তালিকা, যেটা দিয়ে আজকে শিখবে, আগামীকালকে আবার ওটা দিয়ে রিপিট করবে। যেটা পারবে না, বুঝবে না, সেটা আবার শুনে নিবে। এগুলো হয় কিনা, চলে কিনা, কোনো সমস্যা আছে কিনা। এরপর হচ্ছে অনুপ্রেরণা ভিডিও, এটা দেখাবো। থিওরিক্যাল ক্লাস বাধ্যতামূলক, অনুপস্থিত থাকলে 50 টাকা হারে জরিমানা দিতে হবে, ঠিক আছে। থিওরিক্যাল ক্লাসে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু জরিমানা 50 টাকা করে, এটা কিন্তু পরে হিসাব হবে। জরিমানা দিতে হবে। অ্যাডমিট নেওয়ার সময় বিশেষ ছুটির প্রয়োজন হলে উপযুক্ত কারণ দেখিয়ে আবেদন দাখিল করতে হবে। প্রতিষ্ঠানের সকল নোটিশ এর আপডেট পেতে ইউটিউব, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের সাথে থাকতে হবে। এই ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত সকল আপডেট এই ফেসবুক পেজে বা গ্রুপে দেওয়া হয়, এগুলোর সাথে অ্যাড হয়ে নেবেন। বেতন পরিশোধ, যাদের বেতন দেওয়া সময় হয়েছে বেতনগুলো দিয়ে দিবেন। বেতন চাওয়াটা খুবই একটু লজ্জাকর বিষয়। আপনারা সবাই অ্যাডাল্ট, জানেন যে শিক্ষার্থীর টাকা বেতন দিয়ে কিন্তু প্রতিষ্ঠান চলে। প্রতিষ্ঠান এমনিতে লসে আছে, খরচ বেশি, আয় কম। এরপরে সাপ্তাহিক বা মাসিক যেগুলো পরীক্ষা নেওয়া হয় সে পরীক্ষায় অবশ্যই উপরে শীট থাকে, ও এমআর শীট, যেখানে এই যে পরীক্ষার সময় প্রত্যেক খাতার প্রয়োজনীয় বৃত্ত পূরণ করতে হবে। তাই পুনরায় জেনে বৃত্ত পূরণ করতে হবে। বিষয় কোড যেমন 0076, এগুলো ভুল করা যাবে না। সেশন কোড 0021, কারিকুলাম কোড 30, টেট কোড 76, এই কটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। সিলেবাস নিয়ে আলোচনা তার আগে একটা আপনাদেরকে কম্পিউটার শেখানোর পিছনে যা যা দরকার, এভরিথিং A to Z সবকিছুই আছে। এরপরে কোনো সমস্যা হলে বলতে হবে। এই দেখেন, প্রতিবন্ধী মানুষ যদি কম্পিউটার শিখতে পারে ধরো 74 29, এটা গেল। শিক্ষক গ্রামের শিক্ষার্থী হিসেবে বরাবরই মেধাবী হিসেবে পরিচিত ছিলেন। ক্লাস 9-এ পড়ার সময়
মাস্টার ফ্রিজ দিয়ে অনেকের মতো আত্মীয় হয়ে যেতে পারেন মেয়ে আসলে সবাই আমার রাস্তায় নাইনটি পিছনে সবাই সর্বোচ্চ নিয়েও সে পড়াশোনা চালায় আমার উদ্দেশ্য প্রতিনিধি হওয়ার সত্ত্বেও সেক্ষেত্রে থেমে থাকে তার মেধাকে কাজে লেগে সে এখন সফল হয়ে গেছে নবম শ্রেণীতে থাকতেই চোখে লোকমান করলে ধীরে ধীরে বেশি শক্তি হারা এরপরে ক্লাসে তো আমি বোঝো না গান কি এখানে বসে থাকবো কেউ কষ্ট করে গেলেও ভেঙে পড়ে তিনি কেউ চোখে শুনে শুনে রক্ত করেছেন কম্পিউটারে ক্লাসের মধ্যে ঝামেলা ভালো এরকম নিজের প্রবল ইচ্ছা শক্তি থেকে ধাপে ধাপে এগিয়েছেন তিনি। আমার চোখে ছিল অনেক স্বপ্ন যে আমি অনেক বড় বিসিএস ক্যাডার হবো এবং দেশের অনেক বড় বড় কাজে অংশ নেব, কিন্তু হঠাৎ এই প্রথমবার আমার জীবন থেকে সেই স্বপ্নটুকু যেন কেড়ে নেয়। আমার কাছে কোনো কম্পিউটার ছিল না, কিন্তু আমার ইচ্ছে শক্তি ছিল, যার কারণে আমি আমার স্কুলের যে কম্পিউটার ল্যাব ছিল ওই কম্পিউটার ল্যাবে আমার সফটওয়্যারটা ইনস্টল করে আমি আহ, আমি কম্পিউটার প্র্যাকটিস করতাম। কম্পিউটার শিখছি একা একা, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল মাধ্যমে। সেটা থেকে আমি ধরেন আজকে এই পর্যন্ত কোম্পানিতে কাজ করে খুশি, সমাজ সেবা দপ্তরে কর্মকর্তারাও প্রশিক্ষক হিসেবে স্থায়ী করার জন্য উচ্চতর দপ্তরে আবেদন জানানো রয়েছে বলেও জানান তারা। তো বড় বড় পালন করে এবং তারা বড় আপনি বুঝতে পারবে আসলে এটা বড় ঠিক আছে, এটা আমরা নেক্সট টাইম যেটা করতে আমরা ডাইরেক্ট করে বলতে পারবো না, ওই ওইটাতে যদি সাইড করতে দিতে হবে আরেকটা আমরা আরো ওই করতে প্রতিটি মানুষের জীবনে নানান প্রতিবন্ধকতা তৈরি করলেও নিজের মনোবল আর বৈজ্ঞানিক চেষ্টা কাউকে কতটা সামনে নিয়ে যেতে পারে বিপুলের কোমল ফারুক মাহমুদ যেন তার উজ্জ্বল এক দৃষ্টান্ত। এখন চিন্তা করেন এই অন্ধ মানুষ যদি কম্পিউটার চালাতে সক্ষম হয় তাহলে কি আপনারা পারবেন না? হুম, এনার্জি নাই না, সম্ভব না, কঠিন কাজ। ওর যদি এত সাহস এত উদ্দাম শক্তি থাকে তাহলে তো আপনারা পারবেন। আপনাদের তো প্রতিবন্ধী না, আপনাদের ইচ্ছা শক্তি, শ্রবণ শক্তি, মস্তিষ্কে ব্রেন ধারণ ক্ষমতা A to Z সব ঠিক আছে। সেই রকম চিন্তা ভাবনা করে কিন্তু শিখতে হবে। এই যে সপ্তাহে 5 দিন প্র্যাকটিক্যাল, একদিন থিওরিক্যাল ক্লাস গুলো নেওয়া হয়। প্র্যাকটিক্যাল তো এক সাইড, শুধু আসেন বসেন শেখেন চলে যান। কিন্তু একটা কম্পিউটারের ভিতরে কি কি ডিভাইস আছে, কি কি ডিভাইস দ্বারা একটা কম্পিউটার পরিপূর্ণ চলে, কার কি কাজ, এগুলো কি কেউ জানে? এগুলো তো এটা জানেন না। এগুলো জানতে হলে এই ক্লাসগুলো করতে হবে। কারণ আপনারা ক্লাস করতেছেন, যারা আসে না ক্লাস করে না ওদেরকে বলবেন ওরা যেন ক্লাসগুলো নিয়মিত করে। আচ্ছা, আপনারা যে কোর্সে যে টেটে ভর্তি হয়েছেন এই টেটের নাম জানা আছে? এটা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এর নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই টেটটার পরীক্ষা হবে 500 মার্কে, 500 নম্বর। মোট নাম্বার হচ্ছে 500। এর মধ্যে 450 পেলে হচ্ছে A+। কত পার্সেন্ট মার্ক হলে 500-এর মধ্যে 450-এর A+ হয় জানা আছে? 90% মার্ক, ঠিক আছে। আমরা জানি যে 80% হচ্ছে A+। আমাদের নর্মালি যে শিক্ষা ব্যবস্থা, যে নীতিমালা, সেখানে 80 নম্বর পেলে A+। কিন্তু শর্ট কোর্সে এক্ষেত্রে শুধু 90% মার্কে হচ্ছে A+। আবার অন্যদিকে কিন্তু 70% পাস, এটা কিন্তু তা না, এটা হচ্ছে 60% পাস। এই নম্বরকে দুটি ভাগে ভাগ করা আছে, 440
260 কত হলো 500। এটা হচ্ছে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে এটা পরীক্ষা হবে। এটাকে আবার দুটি ভাগে ভাগ করা আছে, 200 লিখিত যোগ 40, সরি 200 প্র্যাকটিক্যাল 40 লিখিত। এখানে আবার 200 প্র্যাকটিক্যাল যোগ 60 লিখিত। এর মধ্যে এই ব্যবহারিকে 180 হচ্ছে মূল ব্যবহারিক, 20 হচ্ছে লিখিত। এখন পৃথক পৃথক পাস, এখানে পাস করতে হবে, এখানে পাস করতে হবে, এখানেও করতে হবে, এখানেও পাস করতে হবে। পাস করতে গেলে পাস মার্ক হচ্ছে 60%। এই 60 যদি লিখিত পরীক্ষা দেওয়া হয় তাহলে এখানে 36 পেতে হবে। 36 পেলে কিন্তু পাস। এখানে 120-এ পাস, এখানে 24-এ পাস, এখানে 120-এ পাস, এটা হলো পাস মার্ক। এখন যদি কেউ এখানে 36 পেয়ে পাস করে বা এগুলো মান যদি বেশি পায়, এই তিনটাই, এই 36 যোগ এই তিনটে মিলে মার্ক বেশি পেয়ে যদি 450 অর্জন করতে পারে তাহলে সে এ প্লাস পাবে। আর যদি 449 পায় তাহলে কিন্তু এ গ্রেড আসবে। বোঝা গেছে? প্রত্যেকটা অংশে কিন্তু পাস মার্ক করতে থাকতে হবে। এরপর যদি অন্যান্য প্র্যাকটিক্যাল মার্ক যদি মার্ক বেশি পায় সব মার্ক যোগ করে 450 পেলে এ প্লাস, 449 পেলে এ গ্রেড। ক্লিয়ার? মানবন্টন কোন বিষয়ে জানা আছে এখানে? এটা কিন্তু মোট নম্বর 500, এর মধ্যে 450 পেলে এ প্লাস, 450 এভাবে পরীক্ষা হবে। এটা হচ্ছে পাবলিক পরীক্ষা, এটা হচ্ছে পাবলিক পরীক্ষা, আর এটা হচ্ছে অর্থ প্রতিষ্ঠানের পরীক্ষা। এই পরীক্ষা বোর্ড নেবে আর এটা নেবে হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। এই 240, এখানে 200, এখানে 60। এখন এই লিখিত পরীক্ষাটা কেউ মানে সরি প্র্যাকটিক্যাল পরীক্ষা কেউ ফেল যায় না, মার্ক কম পাবে, কিন্তু লিখিত কিন্তু তাহলে আসবে। লিখিত কম পাইলে কিন্তু ফেল। আর লিখিত পরীক্ষা পাস করতে গেলে অবশ্যই এই ক্লাস করতে হবে, এই থিওরি ক্লাস করতে হবে। আর এই থিওরি ক্লাস না করলে কিন্তু এই পাস করার যে কলা কৌশল সেটা সে জানবে না, বা কি করতে হবে, কি কি করাবো, কোনগুলো করা প্রয়োজন, এগুলো বিষয়ে এই ক্লাস মাধ্যমে জানানো হয়। সিলেবাস ওকে। এরপরে অধ্যায় নিয়ে আলোচনা। হচ্ছে অধ্যায় ঠিক আছে। এখানে কম্পিউটারের মেমোরি ও প্রসেসর, কম্পিউটারের মেমোরি সাইড নিয়ে আলোচনা। একটা প্রশ্ন আছে, মেমোরি কত প্রকার ও কি কি? উত্তর লেখা আছে মেমোরি 3 প্রকার: প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। আবার 2 নম্বর লেখা আছে প্রধান মেমোরি কত প্রকার ও কি কি? প্রধান মেমোরি 2 প্রকার, র্যাম ও রম। এখন কম্পিউটারের কোন কোন ডিভাইস মেমোরি কার জানা আছে?
চেনা নাই। কেন নাই? এই বিষয়ে পূর্বে কোনো ক্লাস নেওয়া হয় নাই। আর এগুলো চেনার জন্য এই থিওরি, এই ক্লাসগুলো বাধ্যতামূলক করতে হবে। কারণ এই ক্লাস না করলে কিন্তু এগুলো বিষয়ে জানবো না। অর্থাৎ শিক্ষার মধ্যে, কম্পিউটারের শিক্ষার ভিতরে 50% জানবে প্র্যাকটিক্যালে, আর বাকি 50% জানবে হচ্ছে এই থিওরিক্যালে। খেয়াল করেন, প্রথমে আছে ক নাম্বারে প্রধান মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। প্রধান মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা আছে, র্যাম, রম। এই দেখেন র্যাম রম দেখাই। ধরে আছে দুইটা ডিভাইস, একটা ডিভাইস একটা ডিভাইস দুটো মিলে বলা হয় প্রধান মেমোরি। দুটো কিন্তু কি মেমোরি? প্রধান মেমোরি। আর একে ভাগ করা আছে কয় ভাগে? দুই ভাগে। কি কি? র্যাম রোম। এই ধরে আছি ছোট্ট একটা ডিভাইস, পাতলা, এটা হচ্ছে র্যাম, আর এটা হচ্ছে রোম। এটা রোম, এটা র্যাম। এই র্যাম হচ্ছে একটা প্রধান এবং অস্থায়ী মেমোরি। র্যাম কিন্তু কম্পিউটারের প্রধান এবং অস্থায়ী মেমোরি, আর রোম হচ্ছে প্রধান এবং স্থায়ী মেমোরি। তাহলে কি বুঝলাম? রোম হচ্ছে প্রধান এবং স্থায়ী, আর র্যাম হচ্ছে প্রধান এবং অস্থায়ী। এখন প্রশ্ন হলো যে র্যাম প্রধান এবং অস্থায়ী মেমোরি কেন বলা হয়? র্যাম, আর এ, আর হচ্ছে রোম। এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। কি বলছিলাম? যে র্যাম কে প্রধান এবং অস্থায়ী মেমোরি কেন বলা হয়? একটা কম্পিউটারের সাথে এই র্যাম লাগাই, যখন লাগাবো তখন কম্পিউটার চলবে। আর যখন কম্পিউটার থেকে, অর্থাৎ এই মাদারবোর্ড থেকে র্যাম খুলে ফেলবো, এই হচ্ছে মাদারবোর্ড, মেইন বোর্ড, প্রধান একটা ডিভাইস। যখন এখান থেকে বোর্ড থেকে র্যামটা খুলে ফেলবো, তখন আর এই বোর্ড মানে এই পিসি আর কম্পিউটার আর চলবে না, অচল। কিন্তু যদি র্যাম লাগানো আছে, রম খোলা আছে, তাতেও চালান যাবে, কিছু শর্ত সাপেক্ষে। তো বলছিলাম যে এই র্যাম হচ্ছে প্রধান এবং অস্থায়ী কেন বলা হয়? যে কম্পিউটার থেকে র্যাম খুললে কম্পিউটার চলতে পারে না, এজন্য বলা হয় প্রধান। আর আমরা যে কাজ করি এই মুহূর্তে, যে ল্যাপটপ বা কম্পিউটার যেটাই বলে চালাতেছি, এই যে একটা প্রোগ্রাম ওপেন করা আছে, এই প্রোগ্রাম কিন্তু এই র্যামের উপরে চলমান চলছে। যেভাবে আমি দাঁড়িয়ে আছি দুটি পায়ের উপরে, ঠিক তেমনি আমরা কম্পিউটার যাবতীয় কাজকর্ম র্যামের উপরেই করা হয়। সকল কাজকর্ম কোথায় কোথায় করি? র্যামের উপরে। এখন কম্পিউটারে গান শুনি বা কোনো কাজ করি বা যেটাই করি না কেন, কারেন্ট চলে গেল, কম্পিউটার কি হবে? বন্ধ হয়ে যাবে। আবার কোনো ভাবে হয়তো আমি কারেন্টটা ব্যাকআপ দিলাম, চালু করলাম, তখন কি আর ওই পূর্বে যে কাজ করতেছিল ওটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কি জন্য? এই যে র্যামের উপরে কাজ করছি, ঠিক আছে, এর উপরে কাজ করা যায়, কিন্তু এ অস্থায়ী মেমোরি, এটা স্থায়ী না। র্যামটা স্থায়ী না বলেই কোনো ডাটা ধরে রাখতে পারে না, আর এই জন্য একে বলা হয় অস্থায়ী মেমোরি। আর একে ছাড়া কম্পিউটার চলতে পারে না বলে একে বলা হয় প্রধান মেমোরি। ক্লিয়ার? আর এটা হচ্ছে প্রধান এবং স্থায়ী মেমোরি, সহায়ক বলা যাবে না, এটা প্রধান এবং স্থায়ী মেমোরি। একে স্থায়ী কেন বলা হয়? এই হচ্ছে ধরে আছে একটা ডিভাইস, এটার নাম হচ্ছে
সিডি বা ডিভিডি রোম বলি আমরা, অনলি রোম। আচ্ছা, এই রোমের কাজ হচ্ছে যে কোনো ধরনের কোনো রাইট করা ডিস্ক, সেই ডিস্কটা যদি এর ভিতরে প্রবেশ করায় মানে দেখি বা পড়ি বা যে কোনো কাজ করি, কাজ করা অবস্থায় যদি কম্পিউটার কোনো কারণে বন্ধ হয়ে যায়, আবার চালু করলে এই তথ্যগুলো এখানেই থাকে, ধরে রাখতে পারে। আর এই জন্য একে বলা হয় স্থায়ী। আর প্রধান বলা হয় এই কারণে যে কম্পিউটারের বায়োস থেকে শুরু করে যখন বায়োসকে পুরোপুরি সিগন্যাল দিয়ে দেয় এই ডিভিডি থেকে, যেমন আমরা উইন্ডোজের ক্ষেত্রে, উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে এটা এটা ব্যবহার করি। এটা ছাড়া উইন্ডোজ সম্পূর্ণ অচল, দেওয়া যায় না। এখন সময়ের ব্যবধান আপডেট হয়ে গেছে, এগুলোর ব্যবহার হয় না, ভিন্নভাবে উইন্ডোজ দেওয়া হয়। একসময় এগুলো ছাড়া চলতো না, চলে না। এখন এগুলো আবার ভিন্ন ক্যাটাগরি চলে আসছে, যেমন মোবাইলের র্যাম রোম বলা হয়। যেমন এখানে আমরা পিসিতে হার্ড ডিস্ক ইউজ করি, ফোনে আমরা বলি কি রোম, ওটা একটা মেমোরি কনভার্ট হয়ে আসছে। এক সময় পিসিতেও এটার ব্যবহার ছিল মেমোরি হিসেবে, এখন এগুলো ব্যবহার হয় না। তারপর এগুলো বিষয়ে জানা আমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। একটা বাস হচ্ছে একটা চিপস, আইসিইউ বলা হয়। এই প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে সাথে থাকে যে এরকম ছোট ছোট, এর ভিতরে এক ধরনের প্রোগ্রাম দেওয়া থাকে। এই প্রোগ্রামের কাজই হচ্ছে এই টোটাল পিসিটাকে নিয়ন্ত্রণ করা। যদি বায়োস না থাকে, বায়োস নষ্ট হয়, বায়োস প্রোগ্রাম যদি ঠিক না হয়, তাহলে কম্পিউটার চলবে না, মাথা নষ্ট। ঠিক আছে। এরপরে ক্ষয়কী সেকেন্ডারি মেমোরি, মানে সহায়ক মেমোরি। এই হচ্ছে সহায়ক মেমোরি, এটাকে বলা হয় এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, পূর্ণরূপ হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এটাকে এটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি, সহায়ক মেমোরি বা স্টোরেজ বা স্ট্রং ডিভাইস। স্টোরেজ ডিভাইস বলা হয় বা স্ট্রং ডিভাইস বলা হয় কেন? কম্পিউটারের যাবতীয় ডাটাগুলো একমাত্র রাখার জায়গায় হচ্ছে এই হার্ড ডিস্ক, যেহেতু এটা একটা স্থায়ী মেমোরি। আমরা যে কাজ করে সেভ দিই, কোথায় সেভ দিই? কোথায় থাকে? হার্ড ডিস্কে থাকে। একটা অডিও যদি হয়, সেটা কোথায় রাখি? হার্ড ডিস্কে রাখি। একটা পিক হলে হার্ড ডিস্কে রাখি। একটা মানে যেটাই হোক না কেন, এক কথায় সকল ডাটাগুলো আমরা হার্ড ডিস্কে রাখি। একেই বলা হয় সেকেন্ডারি সহায়ক বা স্টোরেজ ডিভাইস। একে আবার সেকেন্ডারি কেন বলি? প্রধান মেমোরি তো বললাম, প্রধান মেমোরি ছাড়া তো কম্পিউটার অচল, কিন্তু একে একে ছাড়াও আবার চালানো যায়। কিভাবে? একটা পিসিতে একটা মাদারবোর্ডের সাথে সকল ডিভাইস সংযোগ দেওয়ার পরে যদি শুধুমাত্র হার্ড ডিস্কটা খুলে রাখা হয়, এই ডিভাইসটা খুলে রাখছি, পাওয়ার দিছি, পাওয়ার দেওয়ার পরিপ্রেক্ষিতে কম্পিউটারে পাওয়ার পাইছে, কম্পিউটারে মনিটরে লেখা লেখা চলে আসছে, মানে ভয়েস সাইট চলে আসছে, তখন সিগন্যাল দিবে যে এই হার্ড ডিস্ক মানে এই এসএসডি বা বলি আর এইচডিডি বলি এগুলো লাগানো নাই। কারণ যখন আমি কোনো প্রোগ্রাম অন করতে যাব, তখন ওই প্রোগ্রামটা তো আমার সেট আপ দেই হার্ড ডিস্কের উপরে। হার্ড ডিস্ক নাই, কমান্ড দিবে। হার্ড ডিস্ক লাগানো আছে, উইন্ডোজ দিছি কার উপরে? হার্ড ডিস্কের উপরে। যে কোনো ধরনের কাজ করে সেই সেই কাজের সফটওয়্যার গুলো সেটা বেশি কোথায়? হার্ড ডিস্কের উপরে। এটা এটা ছাড়া কিন্তু আবার কোনো প্রোগ্রাম রান হবে না, চলবে না। কিন্তু এটা খুলে রেখেও আমরা কম্পিউটার চালাতে পারি, সেটা আবার পরিপূর্ণ কাজের যোগ্য নয়। পরিপূর্ণ কাজ করতে গেলে আমাকে সফটওয়্যার সেট আপ দেবো, তারপরে কাজ করবে।
আর এই জন্য এটা ছাড়া কিন্তু কম্পিউটার মোটামুটি চালাতে পারে, সেটা ঘাটতি থাকে। সেটা কি? সফটওয়্যারের ঘাটতি। এরপর আছে কি? ক্যাশ মেমোরি। কম্পিউটারের প্রসেসরকে বলা হয় ক্যাশ মেমোরি। এই হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডের এই জায়গায় একটা ডিভাইস থাকে যাকে বলা হয় প্রসেসর। ধরে আছে ছোট্ট একটা ডিভাইস, প্রসেসর। এটাকে সংক্ষিপ্ত রূপে বলি আমরা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর পূর্ণরূপ। পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা দেখতে ছোট্ট একটা ডিভাইস, দাম অনেক বেশি, কাজ অনেক বেশি। মানুষের মস্তিষ্ক আর হচ্ছে মাদারবোর্ডের সাথে সম্পৃক্ত প্রসেসর, কাজে হচ্ছে প্রসেস করে দেওয়া। আমরা যে কোনো তথ্য ইনপুট করব ইনপুট ডিভাইসের মাধ্যমে, এরপরে এই প্রসেসর সেটা প্রসেস করে দিবে। তারপরে আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে ফলাফল পেয়ে যাব। তো এটার দামও যেমন বেশি, কাজও বেশি, কিন্তু আকৃতি একেবারেই ছোট। তাহলে এর নাম কি? প্রসেসর। কাজ কি? আর প্রসেস করে দেওয়া। এর সঙ্গে রূপ হচ্ছে সিপিইউ, পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যামের পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোমের পূর্ণরূপ রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। 3-4 বার উচ্চারণ করলে পরে মুখস্থ হয়ে যাবে। তাহলে কি কি শিখলাম? প্রধান মেমোরি কয় প্রকার? দুই প্রকার। কি কি? র্যাম, রম। সেকেন্ডারি মেমোরি কি? হার্ড ডিস্ক, এইচডিডি। এই হার্ড ডিস্কে আবার আস্তে আস্তে আপডেট হয়ে আসছে। এরপরে আসছে হচ্ছে এসএসডি, তারপরে M.2, তারপরে এনভিএমই। এগুলো জেনারেশনে ভিত্তি করে আস্তে আস্তে আপডেট হয়ে আসছে। কাজের গতি বেড়ে গেছে, শক্তি বেশি দেয়, কাজ করে মজা পাওয়া যায়, দ্রুত কাজ হয়। এবার হচ্ছে ক্যাশ মেমোরি। এটা কাকে বলা হয়? প্রসেসরকে। প্রসেসরের কিন্তু ধারণ ক্ষমতা আছে, কম বেশি আছে। যেমন হার্ড ডিস্কে, যেমন হার্ড ডিস্কে সাপোজ 500 জিবি হয়, কম বেশি হয় অনেক আছে 1 টিবি এরকম। প্রসেসর হয় হচ্ছে সাপোজ 1.5 MB বা 4 MB, 6 MB, মেগাবাইট। এমবি পূর্ণ হচ্ছে মেগাবাইট। র্যামকে কেন প্রধান ও অস্থায়ী মেমরি বলা হয় আলোচনা করা হয়েছে। তারপরে বলি, র্যাম ছাড়া কম্পিউটার চলতে পারে না, তাই র্যামকে প্রধান মেমরি বলা হয়। এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর কম্পিউটার পুনরায় চালু হলে পূর্বে কোনো তথ্য ধরে রাখতে পারে না বলে র্যামকে অস্থায়ী মেমরি বলা হয়। রোমকে কেন প্রধান ও স্থায়ী মেমরি বলা হয়? রোম ছাড়া কম্পিউটার সচল হতে পারে না বলে রোমকে প্রধান মেমরি বলা হয়। এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর কম্পিউটার পুনরায় চালু হলে পূর্বে তথ্য ধরে রাখতে পারে বলে রোমকে স্থায়ী মেমরি বলা হয়। সেকেন্ডারি মেমরি কি? হার্ড ডিস্ক, এইচডিডি কে সেকেন্ডারি বা সহায়ক মেমরি বলা হয়। 6 নম্বরে ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক, সিডি ডিস্ক, ডিভিডি ডিস্ক এর ধারণ ক্ষমতা। ফ্লপি এ একটা ড্রাইভার, কি এর নাম? রম, সিডি রম বা ডিভিডি রম। এইরকমই এর পূর্বের ভার্সন, প্রথম ভার্সন কম্পিউটারের ফ্লপি ড্রাইভার। এই ড্রাইভারের সাথে ছিল একটা ফ্লপি ডিস্ক।
এ হচ্ছে ফ্লপি ড্রাইভার, আর সেটা হচ্ছে ফ্লপি ডিস্ক। এটা একটা মেমোরি। এর আয়তন আছে, এর আয়তন হচ্ছে 1.44 MB। বিষয়টা হলো এরকম, এখন যেভাবে আমরা পেন ড্রাইভ ব্যবহার করি, একটা মেমোরি, একটা কম্পিউটার বা ল্যাপটপ থেকে তথ্য নেওয়ার পরে আর একটা কম্পিউটারে বা ল্যাপটপে ট্রান্সফার করি, মাধ্যম হচ্ছে কি পেন ড্রাইভ। এর আগে ছিল হচ্ছে মাধ্যম এই ডিভিডি বা সিডি, ড্রাইভার এবং ডিস্ক। ডিস্ক ব্যবহার করেই এস ডিস্ক, সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্ক। এই ডিস্ক কিন্তু এই ডিভিডির ক্ষেত্রে ব্যবহার করা হতো। একটা ফ্লপির ফ্লপিসে কত 1.4 MB, সিডি হচ্ছে 700 MB, আর ডিভিডি হচ্ছে 4.7 GB। এট ফার্স্ট এটা ব্যবহার করতো, এই যে ফ্লপি দেখালাম, এটা হচ্ছে ফ্লপি ডিস্ক, এটা হচ্ছে ফ্লপি ড্রাইভার। ড্রাইভারটা আমার কাছে আছে, কিন্তু ফ্লপি ডিস্কটা পাওয়া যায় না, এটা নাই। এটা একটা মেমোরি, এর আয়তন কত 1.44 MB। প্রথমে এমএস এমএস ওয়ার্ড এক্সেল, এমএস ওয়ার্ড এক্সেল এই সকল ডকুমেন্ট গুলো 20 পেজ লিখলে হয় কত 200-300 KB। যার কারণে এই ফ্লপি ডিস্ক ব্যবহার করে ডাটা ট্রান্সফার করা যাইতো, কিন্তু এখন এখন তো আর সম্ভব না। এখন হচ্ছে যে শুধু এই লেখালেখির বিষয় না, আমরা ভিডিও অডিও কোনো ছবি, এখন ছবিও তো 7, 6, 5 MB হয়। মানে যুগের পরিবর্তন, মানুষের চাহিদা ভিত্তি করে এটা দিয়ে হয় না বিধায় এটাকে ট্রান্সফার করে আবার নিয়ে আসছে কি সিডি 700 MB গুলো ব্যবহার করতো। এটা হচ্ছে সেই ডিস্ক। এই ডিস্ক গুলো রাইট করা অ্যাপস সফটওয়্যারের মাধ্যমে এটাকে কোনো লেখা বলি অডিও ভিডিও যেটাই বললে কেন রাইট করে আর একটা কম্পিউটারে, ওই কম্পিউটারেও আবার এরকম একটা, তো তারপর থেকে আপডেট হয়ে আসছে 1 GB, 4 GB, 8 GB, 16, 32, 64, 128, এভরিথিং আরো অনেক বড় হয়ে গেছে। এখন আবার SSD এর সাথে আবার আছে কনভার্টার, একটা ছোট ডিস্ক বা ড্রাইভ, যেখানে 1 TB, 2 TB, 4 TB পর্যন্ত ব্যবহার করা যায় এক্সটার্নাল হার্ড ডিস্ক হিসাবে। অনেক আপডেট, অনেক সুবিধা হয়ে গেছে। তাহলে এগুলো কিন্তু প্রশ্ন থাকবে যে একটা ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত, কত হয় 1. পাবে